সাল 1952। রোমানিয়ার একটি গ্রাম কার্টা এর একটি বড় মনেস্ট্রিতে তখন চলছিল মৃত্যুর মিছিল। গ্রামের লোকজন মনে করত ওই মনেস্ট্রিটি অভিশপ্ত, তাই তারা এই মনেস্ট্রির আশেপাশেও আসত না। রাতের অন্ধকারে দুইজন সিস্টার ভীতচকিত দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে একটি বন্ধ দরজার দিকে। একজন সিস্টারের এক হাতে একটি বিশেষ চাবি এবং অপর হাতে একটি আলোর উৎস নিয়ে বন্ধ দরজার কাছে পৌঁছাতেই তার পাশের অপর সিস্টারকে সে বলে, আজকে আমাদের নিজেদেরকে কুরবানি দিতেই হবে, নতুবা সে সবাইকে মেরে ফেলবে। বন্ধ দরজাটির উপর লেখা ছিল গড এন্ডস হেয়ার, অর্থাৎ ঈশ্বর এখানেই শেষ। চাবি হাতে থাকা সিস্টারটি আস্তে করে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করল। এদিকে অপর সিস্টারটি এক মনে প্রার্থনা শুরু করে যেন জিসাস তাদেরকে রক্ষা করে। তুমি জানো তোমাকে কি করতে হবে। অপর সিস্টারটি চাবিটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং একটি বড় জানালার সামনে দাঁড়িয়ে পড়ে। সে আরেকবার পিছনে তাকায়। অন্ধকারের ভিতর থেকে একটি কালো মূর্তি একে একে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সিস্টারটি জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকালে একজন চাষি মনেস্ট্রির প্রধান দরজার সামনে একজন নানের ঝুলন্ত লাশ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভ্যাটিকান সিটির প্রধান ধর্মযাজক বিশপ খুবই চিন্তিত সেন্ট কার্টা মনেস্ট্রির একজন নানের আত্মহত্যার ঘটনা নিয়ে। তিনি অ্যান্থনি বাক নামের একজন প্রিস্টকে এই ঘটনার তদন্তে নিয়োজিত করেন। তিনি আরও একজন নানকে তার সাথে নিয়ে যাওয়ার আদেশ করেন। তার নাম হলো আইরিন। সিস্টার আইরিনের বিশেষ কিছু ক্ষমতা ছিল, যার মধ্যে প্রধান হলো তার ইন্দ্রিয়গুলি ছিল খুবই সক্রিয়, যাতে করে সে তার আশেপাশে ঘটা নানা প্রকার অশুভ ঘটনার আভাস পেত এবং ভবিষ্যতে ঘটা কিছু ঘটনা সে আগে থেকেই জানতে পারত। এমনকি সে প্রায়ই আত্মাদের দেখতে পেত। প্রিস্ট অ্যান্থনি বাক এবং সিস্টার আইরিন পৌঁছে যায় সেন্ট কার্টার সেই মনেস্ট্রিতে। তারা ভেতরে প্রবেশ করে এবং আশেপাশে কিছু অশুভ শক্তির অনুভব করে। ততক্ষণে আশেপাশে সন্ধ্যা হয়ে যায়। এই মনেস্ট্রির সকল নানের তখন প্রার্থনার সময় হয়ে যায়। তাই তখন প্রিস্ট অ্যান্থনি বাক এবং সিস্টার আইরিন সেখান থেকে বেরিয়ে আসে এবং পাশের একটি অতিথি আশ্রমে অবস্থান নেয়। মধ্যরাতে প্রিস্ট অ্যান্থনি বাক একজন বালককে দেখে বলে ওঠে, ড্যানিয়েল, তুমি এখানে? ড্যানিয়েলকে দেখে প্রিস্ট বাকের একটি কথা মনে পড়ে যায়। তখন প্রিস্ট বাক ফ্রান্সের লিয়ন শহরের একটি চার্চের দায়িত্বে ছিলেন। তখন সেখানে তিনি একটি ছোট বালকের এক্সরসিজম করেছিলেন। ভীষণ ভয়ঙ্কর আত্মা তার উপর ভর করেছিল। এক্সরসিজমের সময় আত্মা যে শরীরে আশ্রয় নেই, সেই শরীরে অনেক যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণা ওই ছোট্ট বালকটি সহ্য করতে না পেরে মারা যায়। আর এত বছর পরে সেই বালকটি তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বালকটি তখন সেখান থেকে পালিয়ে যায়। প্রিস্ট বাক তখন তার পিছু নেই। বালকটিকে একটি কবরের সামনে আবিষ্কার করে প্রিস্ট বাক। বালকটির কাছে যেতেই হঠাৎ তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে এসে প্রিস্ট বাককে আক্রমণ করতে যায়। ঠিক তখনই প্রিস্ট বাক একটি কফিনের মধ্যে পড়ে যায় এবং কফিনের মুখটি আটকে যায়। এদিকে সিস্টার আইরিন ঘুমের ভিতর দেখতে পায় যে প্রিস্ট বাক বিপদে পড়েছে। সে সাথে সাথে ঘুম থেকে উঠে প্রিস্ট বাককে বাঁচাতে বেরিয়ে পড়ে।
সে তার অদ্ভুত ক্ষমতার মাধ্যমে ওই কফিনটির কাছে চলে আসে এবং প্রিস্টকে উদ্ধার করে। কফিনটির ভিতর তাকাতেই তারা একটি কঙ্কালকে দেখতে পায় এবং সেখানে অনেক পুরনো কিছু বই পড়ে থাকতে দেখা যায়। সমস্ত বই নিয়ে তারা আবার অতিথি আশ্রমে ফেরত আসে। ওই রাতে তাদের সাথে আর তেমন কিছু ঘটে না। পরের দিন সকালে আবার প্রিস্ট অ্যান্থনি বাক এবং সিস্টার আইরিন মনেস্ট্রির ভিতরে প্রবেশ করে। সিস্টার আইরিন চলে গেল নানদের থাকার স্থানে। মনেস্ট্রির প্রধান হলে আগের রাতের কফিনের ভিতর পাওয়া বইগুলো বের করে পড়া শুরু করে প্রিস্ট অ্যান্থনি বাক। এদিকে আইরিনের সাথে দেখা হয় একটি সিস্টারের। সে তাকে একটি ঘরের ভিতর নিয়ে আসে। এই নানটির নাম হলো সিস্টার ওয়ানা। সিস্টার আইরিন নানটির কাছে এই মনেস্ট্রির অভিশপ্ত ঘটনার ব্যাপারে জানতে চায়। তখন সিস্টার ওয়ানা তাকে একটি ঘটনা বলে। অনেক বছর আগে এই মনেস্ট্রিটি ছিল একটি রাজমহল। তখনকার কোনো এক কার্টা এর রাজা এই মহলটি তৈরি করেছিল। সে ছিল শয়তানের উপাসক। সে এই মহলের ভেতর মানুষ মেরে শয়তানের আরাধনা করত। একদিন এখানে নরকের সাথে একটি রাস্তা খুলে যায় এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর কালো শক্তির আত্মা চলে আসতেছিল। ঠিক তখনই চার্চের সৈন্যরা এসে ওই রাজাকে হত্যা করে এবং জিসাস ক্রাইস্টের রক্ত দিয়ে ওই আত্মাটিকে ওইখানেই আটকিয়ে দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিশ্বযুদ্ধের গোলার তাণ্ডবে এই মনেস্ট্রিটি কেঁপে ওঠে এবং বিভিন্ন জায়গা ভেঙে যায়। আর সেই সাথে ওই রাস্তাটিও আবার খুলে যায় এবং আত্মাটি মুক্তি পেয়ে যায়। এদিকে প্রিস্ট অ্যান্থনি বাক বইগুলো পড়ে জানতে পারে যে ওই কালো শক্তির আত্মাটি হলো ভ্যালিক। হিংস্র সাপের শক্তি সমৃদ্ধ। সে যে কারো রূপ ধারণ করতে পারে এবং মানুষের ক্ষতি করে। গত রাতে সে ভ্যালিককে দেখেছিল ড্যানিয়েলের ছদ্মবেশে। সে বুঝতে পারে যে আসলে এই মনেস্ট্রিতে কেউই বেঁচে নেই, সবাইকে ভ্যালিক মেরে ফেলেছে। তখন সে আইরিনকে খোঁজাখুঁজি শুরু করে এবং একটি ঘরের ভিতর আইরিনকে পেয়ে যায় এবং তাকে নিয়ে আসে প্রধান হলের সামনে। সেখানে তারা একটি নানকে পড়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায়। আইরিন নানটির কাছে যেয়েই চমকিয়ে ওঠে। এটি সিস্টার ওয়ানা এবং সে মৃত। তখন আইরিন বুঝতে পারে এত সময় সে যার সাথে কথা বলছিল সে আসলে একটি আত্মা ছিল। হঠাৎ মৃত নানটি আইরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে প্রিস্ট অ্যান্থনি বাক ওই নানটির কপালে ক্রস চেপে ধরে এবং মন্ত্র পড়তে থাকে। দপ করে নানটির গায়ে আগুন লেগে যায় এবং সে সেখানেই অদৃশ্য হয়ে যায়। সিস্টার আইরিন তার ইন্দ্রিয়ের শক্তিতে ওই চাবিটি খুঁজে পায়, যার মাধ্যমে জিসাস ক্রাইস্টের রক্ত রাখা সিন্দুকটি খোলা সম্ভব হবে। তারা দুইজনই একটি গোপন ঘরে প্রবেশ করে এবং সেই সিন্দুকটি খুঁজে পায়। সিস্টার আইরিন সিন্দুকটি খোলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ভ্যালিক এসে পৌঁছায়। প্রিস্ট অ্যান্থনি তখন ভ্যালিকের সামনে এসে দাঁড়ায়। ভ্যালিকের এক ধাক্কায় পিছনের দেওয়ালে আশ্রে পড়ে প্রিস্ট অ্যান্থনি বাক। সিস্টার আইরিনের গলা চেপে ধরে শূন্যে তুলে ধরে ভ্যালিক। ঠিক তখনই সিস্টার আইরিনের হাতে থাকা জিসাস ক্রাইস্টের রক্ত ঢেলে দেয় ভ্যালিকের উপর। সাথে সাথে ভ্যালিকের শরীরে আগুন লেগে যায় এবং সে এই পৃথিবী থেকে চিরনির্বাসিত হয়। আর সেই সাথে পবিত্র হয় সেন্ট কার্টায়ের মনেস্ট্রিটি। প্রতি সপ্তাহে নতুন নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ঘটনা আসা মাত্রই আপনি তা দেখতে পান।